আচ্ছা, বিফোর আই স্টার্ট দ্য ক্লাস আমাকে একটু বলেন যারা যারা ছিলেন আগে, হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? এই যে এখন পুরো ক্লাস চুপ হয়ে যায়। বলেন। ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ, কনভার্টেবলস, মানি কনভার্টেবলস। আচ্ছা, তাহলে ক্যাপিটাল স্ট্রাকচারটা কি? হোয়াট ইজ স্ট্রাকচার? মানে ক্যাপিটাল তো আমি বুঝলাম, হোয়াট ইজ স্ট্রাকচার? আচ্ছা, গঠন, এটা তো বাংলা মিনিং বললেন, বাট ক্যাপিটাল স্ট্রাকচারটা কি? আমরা কি বলছিলাম? লোন, কোম্পানির মালিকানা, এগুলো নিয়ে কথা বলছিলাম না, মনে নেই? আচ্ছা, সো আপনি বিভিন্ন সোর্স থেকে ফান্ড নিয়ে আসতেছেন, সেই ফান্ডগুলোকে নিয়ে যে ডিজাইনটা তৈরি করতেছেন সেটা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। মানে মনে করেন আপনি আপনার যে বিজনেসটা করবেন তার জন্য 70% নিলেন লোন, 30% মালিকানা বেচলেন, ওনারশিপ। সো এই দুটাকে যে আপনি মিক্স করলেন, এইটাকে বলা হয় ক্যাপিটাল মিক্স বা ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? সো এখন মনে করেন যে আমি লোন নাও নিতে পারি, হ্যাঁ, আমার কাছে লোনের বোঝা খুব পেইন লাগে, সো আমি মনে করেন আমার কোম্পানির ওনারশিপ সেল করব, ওনারশিপ দিয়ে দিব। হ্যাঁ, যেমন মনে করেন যে অ্যামাজনের জেফ বেজোস, তার মনে হয় এখন ওনারশিপ আছে 13% মনে হয় অ্যামাজনে, 13%। তাহলে সে কি করছে? এই ওনারশিপ সবাইকে বিক্রি করে দিছে। কেন করে দিছে? ওয়েলথ ম্যাক্সিমাইজ করার জন্য। এই যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন পড়ছেন না? সো সে তার ইনকামের চেয়ে বেশি ফোকাস করছে যে আমার কোম্পানির ভ্যালু বাড়বে। সো আমার কোম্পানির যখন ভ্যালু বাড়বে, আমার শেয়ারেরও ভ্যালু বাড়বে, ঠিক না? সো আমি বড় লোক হব, আই উইল বি রিচ। সো কর্পোরেশনরা কি করে? তাদের সব যে অ্যামাউন্টটা আছে, মানে আপনার পুরা কোম্পানির যে 100% শেয়ার কেউই কখনো নিজের কাছে রাখে না, সে বিভিন্নভাবে ফান্ড জেনারেট করে অংশ ছেড়ে ছেড়ে। যেমন মনে করেন যে ইন্ডিয়ান একজন ইনভেস্টরের কাছে আমি আমার কোম্পানির 10% দিয়ে দিলাম, তারপরে মনে করেন 5% দিয়ে দিলাম আর একজন আমেরিকান কাউকে, আরেকটা দিলাম মনে করেন ভিসিকে, ভেঞ্চার ক্যাপিটাল বলে এটাকে। ভেঞ্চার ক্যাপিটাল হচ্ছে এমন ধরনের একটা কোম্পানি বা একটা মনে করেন ব্যাংক টাইপ, বাট নট ব্যাংক। তারা কি করে? তারা হচ্ছে আপনি যে আইডিয়াটা নিয়ে আসছেন বা খুব স্মল স্কেলেবল বিজনেস যেগুলো অনেক বড় হইতে পারে, ওগুলোকে ফান্ড করে থাকে, এদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটাল, ঠিক আছে? স্টার্ট আপ বাংলাদেশের নাম শুনছেন? তারপরে রবির আর ভেঞ্চার্স। আচ্ছা, আমি আগে যেই কোম্পানিতে ছিলাম, এই কোম্পানিটা হচ্ছে দুইটা ভেঞ্চার ক্যাপিটালের কম্বিনেশনের একটা কোম্পানি হয়েছিল আর কি। মানে আমাদেরকে ফান্ড করতে হচ্ছে দুইটা কোম্পানি, ডেকোইশো ভেঞ্চার ক্যাপিটাল আর প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটাল। এরা কি করতো? এরা হচ্ছে আমাদেরকে ফান্ড দিত 50-50। ফান্ডগুলো আসতো, এসে দেন মনে করেন আমাদের বেতন, তারপরে মনে করেন যে সামনের যত কিছু লাগবে, যা ক্যাপিটাল দরকার আমাদের বিজনেস করার জন্য, সব কিছু তারা দিয়ে থাকতো, ঠিক আছে? সেইটা মনে করেন একটা সোর্স অফ ফান্ড হইতে পারে ভেঞ্চার ক্যাপিটাল। তারা বিভিন্ন ব্যবসাকে, ভেরি গুড কোয়েশ্চেন। এখন আপনাকে আমি বলি, মালিকের কিছু নাই থেকেও কিভাবে আছে জানেন? কারণ না, আমার এমডি ছিল ডিআইভিসি বা ডেকোইনশো ভেঞ্চার ক্যাপিটালের এমডি, আর আমার চেয়ারম্যান ছিল প্যারামাউন্ট ভেঞ্চার ক্যাপিটালের এমডি, বুঝছেন? এখন বুঝতেছেন আমার যে কোম্পানিটা ছিল, তাহলে মালিকের আছে নাকি নাই? হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স মডেল, মানে মালিকের নিজেরই ভেঞ্চার ক্যাপিটাল, আবার নিজেই আর একটা কোম্পানি দিচ্ছে, যেটাকে সে ওই ভেঞ্চার ক্যাপিটাল দিয়ে ফান্ড করতেছে। সো তার তো এরকম একটা কোম্পানি নেই, সেরকম মনে করেন 10টা কোম্পানি, 20টা কোম্পানিকে সে ফান্ড করতেছে একসাথে। দ্যাটস হাউ হি ইজ মানে ম্যাক্সিমাইজিং ইজ ওয়েলথ, মানে হোল্ড বিভিন্ন কোম্পানি। সো আপনারা তো শুধু ওই যে ফাইন্যান্সে পড়ছেন যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, বাট জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে যে আমার যে শেয়ারের ভ্যালু বা আমার এই যে হোল্ড গ্রিপ, এটা বাড়ানো।
আর যদি মালিক মনে করতো যে না আমি অনেক কোম্পানিতে ইনভেস্ট করব না, আমার কোম্পানির আগের নাম ছিল নোভা ল্যাবস লিমিটেড, হ্যাঁ এনএল, সো আমি কী করবো, আমার যত টাকা আছে দুনিয়ার সব টাকা খালি নোভা ল্যাবসেই দিব, কারণ আমার প্রফিট দরকার। তখন সে হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন ওরিয়েন্টেড। ঠিক আছে, সে টাকা ঢালবে, ব্যবসা করবে, টাকা নিয়ে বাসায় ঘুরতে যাবে হলিডেতে। হ্যাঁ, যেমন আমার যে কোম্পানির মালিক ছিল এমডি, হি হ্যাজ ডান হিজ ম্যারেজ ইন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় বিয়ে করছে এবং ওখানে সিঙ্গার আনছিল আতিফ আসলামকে। তার মানে কি হেল লট অফ মানি হি হ্যাজ। ঠিক আছে, কী পরিমাণ টাকা তার আছে। সে কীভাবে করছে, প্রথমত সে থার্ড জেনারেশন ব্যবসায় আছে, গার্মেন্টসের ব্যবসা করতো, হ্যাঁ তার তার দাদা। দেন এখন সে কী করতেছে, এখন সে এইভাবে করে বিভিন্ন বিজনেসে ইনভেস্ট করতেছে, অনেক ধরনের বিজনেস, রিপ্যাকেজিং ইন্ডাস্ট্রি করে 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 দেন সে তার পোর্টফোলিওটাকে মানে বাড়াচ্ছে, আরও এক্সপ্যান্ড করতেছে। দ্যাটস হাউ হি ইজ আর্নিং মানি। ঠিক আছে, সো সে কী করতেছে, সে কিন্তু এই একটা ক্যাপিটাল স্ট্রাকচারের মতো অবস্থায় আছে। সে যেই মানে ফান্ডগুলো, মানে যাদেরকে টাকা প্রোভাইড করতেছে যেই কোম্পানিগুলো, ওরা জানে হ্যাঁ যে এমডি, নাম নিচ্ছি না, XYZ, ওনার কাছে হচ্ছে অনেক টাকা আছে, ওনাকে আমি আমার কোম্পানির কিছু ওনারশিপ দিয়ে দিব, তার বদল আই উইল গেট সাম ফান্ড ফ্রম হিম। ঠিক আছে, সো হি ইজ বাইং দ্য ওনারশিপ। আর অ্যাট দ্য সেম টাইম অনেকে চিন্তা করে যে না আমি আমার কোম্পানির কোনো শেয়ার দিব না, আমি ব্যাংক থেকে লোন নিব, নিয়ে আমি এভাবেই চলবো। ঠিক আছে, হ্যাঁ এটাই তো আমরা এই চ্যাপ্টারে পড়ব। না, দুইটার একটা অপটিমাল মিক্স রাখতে হয়। কখনো ডেট অনলি মানে ডেট অনলি ক্যাপিটাল স্ট্রাকচার করতে হয় না, কখনো ইকুইটি অনলি স্ট্রাকচার করতে হয় না, মানে শুধু ইকুইটি আর শুধু ডেট, মানে 100% ইকুইটি 100% ডেট, এটা কখনো করতে হয় না, একটা মিক্স করতে হয়। মনে করেন 40-60, 40 হচ্ছে আইডিয়াল, ডেট 40-60 ইকুইটি, এটা আইডিয়াল। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কন্টিনিউয়াসলি মনে করেন যে শেয়ার ছাড়ার অনেকগুলো ওয়ে আছে। আপনারা যদি ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফাইন্যান্সে পড়েন তাহলে শিখবেন যে কোম্পানি যে শেয়ারগুলো ভাগ করে এগুলো আসলে প্রসিডিংসটা হয় কিভাবে। মানে এখন তো অনেক কিছু দেখেন, মানে ক্লিক করে না মাথায়, যে শেয়ার জীবনে চোখে দেখতেছি না কিন্তু টাকা কেমন আদান প্রদান হচ্ছে। কিন্তু আপনি যখন অ্যাকচুয়ালি পড়বেন বা গ্রাউন্ডে নামবেন, তার চেয়ে বড় কথা যখন প্র্যাকটিক্যালি এগুলোকে দেখবেন। যেমন আমি যে আগের যে কোম্পানিতে ছিলাম ওখানে এই মনে করেন যে 50% আসতো এক জায়গা থেকে ফান্ড, আরেক জায়গা থেকে 50% আসতো, এসে আমার সিইওর ছিল আবার 20% ইকুইটি, এই 50-50 মিলে আবার 80%-এর মধ্যে কনভার্ট হইতো। সো 80 যোগ 220 মিলে হচ্ছে 100% হতো। এই হিসাব আমার প্রত্যেক মাসে মিলাইতে হইতো। একবার আমি 4 দিন ধরে হিসাব মিলাইছি, হিসাব মিলানো কোন জায়গায় জানে, এক্সেল ফাইলে মনে করেন প্রায় ওখানে 5 না 6 লাখ টাকার হিসাব গরমিল হচ্ছে, মিলতেছে না। পরে সব রিপোর্ট টিপোর্ট চেক টেক করে আমি মিলাইছি। যদি আই ওয়াজ এ সেলস গাই দেয়ার, বাট যেহেতু মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ ফাইন্যান্স, এর জন্য আমার ফাইন্যান্স সেলস সবগুলোর জন্য হায়ার করছে অনেক হাই স্যালারিতে আর কি। হ্যাঁ, আমাকে করছিল। সো জিনিসটা হচ্ছে যে এই জায়গাটায় যেমন একটা উইয়ার্ড টাইপের ক্যাপিটাল স্ট্রাকচার ছিল। ঠিক আছে, যে 50% এই ভেঞ্চার থেকে, 50% এই ভেঞ্চার থেকে। আবার আমার যে 3 জনের যে এক্সিকিউটিভ বডি, মানে আমার সিইও, এমডি, চেয়ারম্যান, এই 3 জনের আবার 80-20%-এর শেয়ারের একটা ব্যাপার আছে। সো এই দুইটা থেকে আবার ওখানে ক্লিক করা, সব কিছু মেনটেন করা, এভরিথিং, মানে সব মিলে একটা বড় ধরনের কমপ্লেক্সিটির মধ্যে আমরা পড়তাম। ঠিক আছে, সো ক্যাপিটাল স্ট্রাকচার ক্যান বি কমপ্লিকেটেড সামটাইমস। ইট solely focuses on the fund generation sources. আপনি কোথা থেকে ফান্ড জেনারেট করে কিভাবে ডিজাইন করতেছেন নেক্সট 10 বছর ব্যবসা চালানোর জন্য, 5 বছর ব্যবসা চালানোর জন্য। ঠিক আছে, সো ফাইন্যান্সে দুইটা টার্ম আছে, আমরা একটাকে বলি লং টার্ম আর একটাকে বলি শর্ট টার্ম। ঠিক আছে, সো লং টার্ম ডিসিশনে আমরা যে ফান্ড স্ট্রাকচারটা করি এইটাকে বলা হয় ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, আর আমরা যে শর্ট টার্মে করি ওইটাকে বলা হয় হচ্ছে কি বলেন তো, কি বলা হয়
বলছিলাম একদিন ক্লাসে, মনে আছে যারা ছিলেন আগে? এনডব্লিউসি, নেটওয়ার্কিং ক্যাপিটাল, সরি নেটওয়ার্কিং, নেট না, ওয়ার্কিং ক্যাপিটাল, নট নেট। ওইটা তো আমরা যখন ম্যাথ করে বের করবো, ওয়ার্কিং ক্যাপিটাল ডব্লিউসি, ঠিক আছে? ওটা ওই যে ম্যাথমেটিক্সে আমরা আবার এনডব্লিউসি বলি, নেটওয়ার্কিং ক্যাপিটাল। যাই হোক, সো এটা হচ্ছে শর্ট টার্ম ফোকাস। মনে করেন আপনি একটা ইভেন্ট অর্গানাইজ করবেন, আপনার টাকা লাগবে, হ্যাঁ? সো আপনি কোথা থেকে একটা ঠাস করে লোন নিলেন, একটা ব্যাংকে গেলেন যে ভাই আমার 10 লাখ টাকা 10 লাখ টাকা দরকার, তোমার তো ইন্টারেস্ট 10%, আমি তোমার 11% দিব, কিন্তু আজকেই দাও আমাকে। দিয়ে মনে করেন যে আপনি আপনার এই যে ইভেন্টটা একটা শর্ট টার্ম অব্লিগেশন আপনার জন্য, মানে বাধ্যবাধকতা করতেই হবে, ঠিক আছে? এইটা মিট করার জন্য আপনি যখন ফান্ডটাকে নিচ্ছেন কোথা থেকে, তখন ওইটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে? আর যখন আমি চিন্তা করব যে আগামী 5 বছর আমার কোম্পানির হাল হবে এই সেই হ্যান ত্যান, ঠিক আছে, সো আমাকে এখন এত % লোনের বেশি আমি নিব না, এত % আমি বাজারে ছাড়বো না। যেমন আপনারা যদি ওই যে অ্যাক্সেলারেটর প্রোগ্রামগুলো দেখেন, বা ওই যে আপনার মনে করেন ইনভেস্টমেন্ট পিচিং সেশন, ওই যে শার্ক ট্যাঙ্ক বা ড্র্যাগনস ডেন, এগুলো যদি দেখেন, ওখানে দেখবেন যে নেগোসিয়েশন হচ্ছে, ঠিক না? ওখানে কি নেগোশিয়েটার যে সেলার, ও হচ্ছে কম পার্সেন্টেজে বেশি টাকা চায়, আবার ইনভেস্টর কি করে বেশি পার্সেন্টে কম টাকা দিতে চায়। এরকম একটা ব্যাপার ঘটে না ওখানে? ঘটে তো, হ্যাঁ। না, কোম্পানি শেয়ারের জন্য আলটিমেটলি মনে করেন যে কোম্পানিটাও একটা আপনার জন্য প্রোডাক্ট, ঠিক আছে? কোম্পানিটাও একটা প্রোডাক্ট। আর ওই যে আপনি একটা কথা বলছিলেন যে মালিকের কি থাকলো, মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটা কোম্পানিকে এলএলসি করবেন, আগে আমরা এটাকে বলতাম লিমিটেড, বাট এখন আমরা বলি এটাকে এলএলসি, লিমিটেড লায়াবিলিটি কর্পোরেশন। পিএলসির নাম শুনছেন না, প্রাইভেট পাবলিক লিমিটেড কোম্পানি? ওরকম এখন প্রাইভেট কোম্পানিগুলোকে আমরা এলএলসি বলি, লিমিটেড লায়াবিলিটি কোম্পানিস। তার মানে কি? কোনটা? আইএনসি, মানে আইএনসিও সেম, ইনকর্পোরেটেড। গুগল ইনক দেখেন না লেখা, অ্যাপল ইনক, ওটা হচ্ছে ইনকর্পোরেটেড। ইনকর্পোরেটেড মানে কি, এই কোম্পানিটার একটা লিমিটেড লায়াবিলিটি আছে যেটা 100%, ঠিক আছে, মানে 100%। এখান থেকে সবাই বিভিন্ন শেয়ার ওন করে কোম্পানিটার। সো আপনি একটা কোম্পানিকে যখন বিভিন্ন শেয়ারে ইকুইটিতে ভাগ করবেন, তখন ওইটা হয়ে যায় লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। মানে কি লিমিটেড, ঠিক না? এর উপরে নিচে যাবে না, বা ডকুমেন্টে আপনি যা রেকর্ড করবেন ততটুকুই, এর আশেপাশে এটা মুভ করবে না। কিন্তু আপনি যখন মুদি দোকানের ব্যবসা করবেন, আপনি আজকে 1000 টাকারও কিনতে পারেন চাল ডাল, আবার 10 লাখ টাকারও কিনতে পারেন চাল ডাল, পারেন না? সেখানে কিন্তু লায়াবিলিটি আনলিমিটেড, মানে আপনি চাইলেই মনে করেন 1 কোটি টাকারও ব্যবসা করতে পারেন, কেউ কিছু বলবে না, আনলেস ইউ গিভ প্রপার ট্যাক্স টু গভর্নমেন্ট, ঠিক আছে? প্রপার মানে ট্যাক্স ফাঁকি না দিলে আপনার কোনো সমস্যা নেই। সো ওইটাকে বলা হয় আনলিমিটেড লায়াবিলিটি, মানে কোনো লিমিট নেই, যা খুশি, ঠিক আছে, আসেন যা খুশি যেমনে খুশি, ঠিক আছে? বাট আপনি যখন আপনারা পড়ছেন না যে ওই যে ফর্মস অফ বিজনেস, লিগাল ফর্মস অফ বিজনেস, ফার্স্ট চ্যাপ্টার অনেকে প্রেজেন্টেশনও দিচ্ছেন, ওখানে 3টা টাইপ দেখছেন, সোল প্রপার্টিয়রশিপ, পার্টনারশিপ আর কর্পোরেশন। সোল প্রপার্টিয়রশিপ এরকম আনলিমিটেড লায়াবিলিটি বলে, মানে এটার কোনো পার্সেন্টেজ নাই, এটার কোনো শেয়ার নাই, কোনো ইকুইটি নাই, কিচ্ছু না। হ্যাঁ হ্যাঁ, আপনি একাই মনে করেন 100, ঠিক আছে? বাট লিমিটেড বা কর্পোরেশনে যেটা হয় সেটা হচ্ছে এদের মধ্যে একটা লায়াবিলিটি থাকে, বাধ্যবাধকতা থাকে, এর বাইরে আমি বের হইতে পারবো না, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ব্যাপার, ডিফারেন্স এলএলসির সাথে সোল প্রপার্টিয়রশিপ। সো এই জিনিসটা কর্পোরেশনে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের, আমরা যখন ফান্ড সোর্সেস দিয়ে সেটাকে ডিজাইন করি, এটাকে আমরা বলি ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? ক্লিয়ার? জিনিসটা নিয়ে ক্লিয়ার নাকি বলেন? সো ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে ফান্ড সোর্স আমি কিভাবে ডিজাইন করতেছি, কত % লোন নিচ্ছি, কত % ইকুইটি মানে ওনারশিপ সেল করতেছি, এই দুটা মিক্স করে যে ডিজাইনটা করতেছি এটা ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে? তো এটা হচ্ছে ফ্যাক্টর মানে ক্যাপিটাল স্ট্রাকচারের। এটা নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে বলেন। আচ্ছা, জেনারেল ওভারভিউ এটা অলরেডি আগের ক্লাসে বলছিলাম যে ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দ্যাট রিপ্রেজেন্ট লং টার্ম সোর্সেস।
তার মানে কি এটা লং টার্ম নিয়ে ডিল করে। বাট ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কি করে, লং টার্ম, শর্ট টার্ম, ফোরকাস্টিং সব কিছু নিয়ে ডিল করে। ফাইন্যান্সের মনে করেন যে টাকার কথা আসছে মানে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বুস্ট আপ, মানে রেডি, হ্যাঁ টাকার কথা আসলেই। কিন্তু ওর মধ্যে থেকে যখন আমরা শর্ট টার্ম আর লং টার্ম ভাগ করব, তখন লং টার্মের জন্য আসবে ক্যাপিটাল স্ট্রাকচার, আর শর্ট টার্মের জন্য কোনটা আসবে বলেন? ওয়ার্কিং ক্যাপিটাল। ভেরি গুড, শাফিনের জন্য হাততালি দেন একটা, বলতে পারছে তাই, আর কেউ বলেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো দেখেন, or in other words it refers to the mix of long term sources। দেখেন আদার ওয়ার্ডে যদি আমরা বলি, আদার ওয়ার্ডে যদি আমরা বলি তাহলে এটা কি, যে লং টার্ম সোর্সেস অফ ফান্ডস, মানে এটা হচ্ছে একটা মিক্স বিভিন্ন সোর্সেস অফ ফান্ডসের। এখন আপনি যে ফান্ডগুলো নেবেন, আপনি তো ডাইরেক্ট বলবেন না যে যার কাছে আপনি কোম্পানি শেয়ার বেচছেন তাকে যে বলবেন স্যার আমার 1 লাখ টাকা দেন, 1 কোটি টাকা এখনই দিয়ে দেন, ভাই আমার 1 কোটি টাকা দেন, আপনি তো সেটা বলবেন না, ঠিক না? সো দেয়ার আর সাম থিংস, সাম মিডিয়া যার মধ্যে থেকে আপনি ফান্ডগুলো আনবেন, সেগুলোকে আমরা বলি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। কি বলি? ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। আপনি যখন গান গাবেন, ব্যান্ড মিউজিক কেউ করে? কারো ব্যান্ড আছে? ছিল? আচ্ছা, আপনার তো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট প্রয়োজন হয়, ঠিক না? সেগুলোকে আমরা কি বলি? ব্যান্ড ইনস্ট্রুমেন্টস বা মিউজিক ইনস্ট্রুমেন্টস, ঠিক না? গিটার, ড্রামস, ঠিক আছে, তারপরে কিবোর্ড, হ্যাঁ অনেক কিছু থাকে। তো জিনিসটা হচ্ছে কি, যে ওইটা কি ইনস্ট্রুমেন্ট আমরা বলবো। এরকম ফাইন্যান্সের কিছু ইনস্ট্রুমেন্টস আছে, যেগুলাকে অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট করে দেন হচ্ছে এই ফান্ডগুলো নড়াচড়া করা হয়, ঠিক আছে? সো সেরকমই কিছু হচ্ছে ডেভেঞ্চার্স, লং টার্ম ডেট, দেন সে এটার উচ্চারণটা কি বলেন? ডেপ্ট, নট ডেপ্ট, ইট ইজ debt. Be silent. Not that date you are thinking. It is debt. Okay? না, I meant তারিখ বা খেজুর। এখন আপনারা অন্য কিছু মিন করলে তো আমার কিছু করার নাই, ঠিক আছে? আমি এটা মিন করছি আর কি, হ্যাঁ। সো দ্য প্রোনাউন্সিয়েশন ইজ ডেট, ঠিক আছে? ওকে, কেউ ডেপ্ট বলবেন না। ডেপ্ট বললে আপনারা মনে করেন কারো কাছে ইন্টারভিউ দিতে যাবেন, বলছেন যে স্যার দ্য ডেপ্ট রেশিও ইজ, তখন আমার ভাই নাক কাটা যাবে। হ্যাঁ, ডোন্ট ডু দিস। সো অ্যাজ ইউ আর মাই স্টুডেন্টস, সো ডোন্ট প্রোনাউন্স দিস অ্যাজ ডেপ্ট, ইট ইজ ডেট। হ্যাঁ, সো ডেট হচ্ছে লোন, আর ইকুইটি হচ্ছে কি কোম্পানির শেয়ার। এই দুটাকে আমরা মিক্স করি মেইনলি। দিস টু আর কল দ্য মেজর ড্রাইভার্স। আসবে একটা স্লাইড। আচ্ছা, সো এখানে দেখেন কিছু ব্যাপার আছে, ডেভেঞ্চার্স, লং টার্ম ডেট, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, সো এই 4টা জিনিস সম্পর্কে আমরা জানব। এটাকে যদি আমরা আরেকটু সামারাইজ করি তাহলে কি, দ্য মিক্স অফ ডেট, ইকুইটি অ্যান্ড আদার সিকিউরিটিস। হোয়াট ইজ সিকিউরিটি, এটা আমাকে বলেন। কেউ পারবেন বলতে? হ্যাঁ, চুপ। সিকিউরিটি মানে কি? সিকিউরিটি গার্ড? হ্যাঁ হ্যাঁ কি সিকিউর? হ্যাঁ বলেন, ট্রাই করেন। ইউ আর গোয়িং নেয়ার, ভেরি নেয়ার। আচ্ছা যাই হোক, হ্যাঁ সিকিউরড কথাটা বলছেন, হ্যাঁ সিকিউরড থেকে সিকিউরিটি আসছে, এটাই আমরা আসতেছি। জিনিসটা হচ্ছে কি, যে আপনারা মাঝে মাঝে দেখবেন লেখা আছে ট্রাস্ট সিকিউরিটিজ লিমিটেড, ঠিক আছে? লঙ্কা বাংলা সিকিউরিটিজ লিমিটেড, তার মানে ওরা সিকিউরিটি কোম্পানি, ও তো ফাইন্যান্স কোম্পানি, ঠিক না? বাট ওরা কি করে, ওরা হচ্ছে শেয়ারস নিয়ে ডিল করে। দে ডিল উইথ দ্য শেয়ারস। সো সিকিউরিটি হচ্ছে যে কোনো একটা ডকুমেন্ট যেটা একটা অ্যাসেট ব্যাকড, মানে ব্যাকড বাই অ্যাসেট। মানে আপনি মনে করেন সাপোজ নাইমকে টাকা দিছেন, ঠিক আছে? এখন নাইমের কাছ থেকে আপনি একটা জমি কিনে নিছেন, ঠিক আছে? বা জমির বদলে টাকাটা দিছেন, কাইন্ড অফ মনে করেন বন্ধক। হ্যাঁ, সো ওই যে পেপারটা আপনি দিচ্ছেন, ওর সাথে স্ট্যাম্প পেপারে সাইন করতেছেন যে আমি 1 লাখ টাকা দিচ্ছি, ঠিক আছে? নাইম বললো দোস্ত আমাকে 1 লাখ টাকা দে, শাফিনকে বললো যে 1 লাখ টাকা দিতে। হ্যাঁ, এখন আপনি হচ্ছে কি করলেন,
ওই পেপারটার এগেনস্টে একটা ল্যান্ড, আচ্ছা ল্যান্ড 1 লাখ টাকা অনেক কম হয়ে যায় না, নাইম মাইন্ড করতে পারে যে স্যার আমার ল্যান্ডের দাম এত কমায় দিছে। আচ্ছা যাই হোক, মনে করেন 1 কোটি টাকা। হ্যাঁ, এখন আপনি যখন এই অ্যাসেটটা মানে এই অ্যাগ্রিমেন্টটা বা পেপারটা হচ্ছে দিয়ে দিলেন, মনে করেন আপনি সেল করতেছেন ওর কাছে, ঠিক আছে? সো আপনার এই পেপারটা, আপনি যে টাকাটা দিচ্ছেন ওইটা কি, ওইটা ব্যাকড বাই 1 কোটি টাকার একটা ল্যান্ড। এখন মনে করেন নাইম আপনার টাকা নিয়ে খেয়ে দিচ্ছে, মানে নাই, শেষ, মেরে দিচ্ছে। হ্যাঁ, আর আপনি কি করবেন, ওই যে যে ল্যান্ডটা আছে না, ল্যান্ডটা আটক করবেন। সো কি, যে আপনার টাকাটা কি আপনি সিকিউরড করলেন না, করলেন তো নাকি? এইভাবে বিভিন্ন কোম্পানি তাদের, হ্যাঁ প্রতারণা, মানে ফাইন্যান্স রুলসটা এরকম যে বিভিন্ন অ্যাসেট দিয়ে তাদের টাকা পয়সাগুলোকে সিকিউর করে। যেমন আপনি যখন শেয়ার মার্কেটে, কোম্পানি কিন্তু ডাইরেক্টলি শেয়ার ছাড়তে পারে না, জানেন এটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জে, হ্যাঁ কাইন্ড অফ লাইক দ্যাট, ওরা যেটা করে, ওরা ফার্স্টে আপনার ওদের যে অ্যাকাউন্টিং যে ইয়াটা আছে, মানে ওদের মনে করেন যে অ্যানুয়াল রিপোর্ট যেটাকে বলে, ঠিক আছে? ওই অ্যানুয়াল রিপোর্টটা নিয়ে একটা ব্যাংকের কাছে যায়, যার নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক, ঠিক আছে? সো ইনভেস্টমেন্ট ব্যাংক পুরো অ্যানুয়াল রিপোর্টটা দেখে, ঠিক আছে? যে আপনার টাকা পয়সা কেমন আছে, আপনার অ্যাসেট কেমন আছে, লোন কেমন আছে, এই সব কিছু দেখে দেন ইনভেস্টমেন্ট ব্যাংক বলে যে আমরা তোমার 1 লাখ শেয়ার কিনবো, বা কোম্পানির 1 লাখ শেয়ার তুমি পাবলিকের জন্য অফার করতে পারো, মানে তুমি শেয়ার মার্কেটে ছাড়তে পারো, ঠিক আছে? সো আপনার কাছ থেকে কোম্পানির 1 লাখ শেয়ার ইনভেস্টমেন্ট ব্যাংক ফার্স্ট কিনবে। কেনার পর ওইটার একটা প্রসেস আছে, ওই প্রসেসটার নাম হচ্ছে আন্ডার রাইটিং প্রসেস, ঠিক আছে? জাস্ট নামটা মাথায় রাখেন, প্রসেস জানার দরকার নেই, এটা আরও অনেক পরের, এটা ফাইন্যান্সের একটা মেজর কোর্স। সো একটা প্রসিডিং আছে, আন্ডার রাইটিং প্রসেস। ওই প্রসেসে শেয়ারের দাম কত হবে না হবে সব কিছু সেটেল ডাউন হয়, কত দিনের জন্য থাকবে না থাকবে এভরিথিং হয়ে একটা পলিসি রেডি হয়। দেন এই 1 লাখ শেয়ার যেটা আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক এই 1 লাখ শেয়ারের বিপরীতে যে পার ভ্যালু বা যে টাকাটা আছে, এই টাকাটা কোম্পানিকে দিয়ে দেয়, ঠিক আছে? কোম্পানিকে কি করে, কোম্পানিকে ওই টাকাটা ফেরত দিয়ে দেয়, মানে দিয়ে এটা কিনে নিল ইনভেস্টমেন্ট ব্যাংক। এইবার এই ইনভেস্টমেন্ট ব্যাংক এটা হচ্ছে শেয়ার মার্কেটে ছাড়ে, তার মানে কোম্পানি কিন্তু ডিরেক্টলি কিন্তু শেয়ার মার্কেটে ছাড়ে না তার শেয়ার। এটার পিছনে একটা ইনভেস্টমেন্ট ব্যাংক ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি হিসাবে কাজ করে, ঠিক আছে? সো দেন আপনি হচ্ছে শেয়ার মার্কেটে যা দেখবেন গ্রামীণ ফোনের শেয়ার বাড়ছে, বেক্সিমকোর শেয়ার কমছে বাড়ছে, আপনি কিনবেন। কেনার জন্য আবার ওই যে সিকিউরিটিজ লিমিটেড আছে না বলছিলাম, ওদের কাছে যে আপনি একটা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট খুলবেন, বিও অ্যাকাউন্ট বলে এটাকে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। ওই অ্যাকাউন্টে একজন ম্যানেজার অ্যাসাইন থাকবে, আপনি তাকে টাকা দেবেন, ওই টাকা অনুযায়ী সে হাই রিস্কি, মোর রিস্কি, লেস রিস্কি এভাবে করে আপনার একটা পোর্টফোলিও সাজিয়ে শেয়ার পারচেজ করবে আপনার হয়ে, ঠিক আছে? সো দিস ইজ হাউ দিস গেট চ্যানেল আপ। এটা আরও জানবেন যাদের ফাইন্যান্সে পড়ার ইচ্ছা আছে। তো যাই হোক, জিনিসটা হচ্ছে যে এই যে আপনার শেয়ারটা ইনভেস্টমেন্ট ব্যাংক মনে করেন যে ফান্ডটা দিল, এটার পিছনে আবার অ্যাসেট থাকে, মানে অ্যাসেটের এগেনস্টে এটা আবার অ্যাসেট দ্বারা সিকিউরড, বা এটাকে বলা হয় কোল্যাটারাল। ফাইন্যান্সের ভাষায় বলা হয় কোল্যাটারাল, ঠিক আছে? কোল্যাটারাল, COLLATERAL, কোল্যাটারাল। মানে আপনার যদি কখনো টাকা ফেরত দিতে আপনি ব্যর্থ হন, তাহলে আপনার ওই সম্পত্তি যে ও নিলামে উঠায় টাকা রিকভার করে নেবে, ঠিক আছে? গুড কোয়েশ্চেন। মর্টগেজ হচ্ছে আপনি যখন ডিরেক্টলি টাকা নিচ্ছেন, ঠিক আছে? মানে মনে করেন যে আপনি আমার কাছে আসলেন, বললেন যে ঠিক আছে আমার এই ঘড়িটা বন্ধক রাখেন স্যার, আমাকে 5,000 টাকা দেন, আমি আবার 5,000 টাকা ব্যাক করে আপনাকে ফেরত দিয়ে যাব, মানে ঘড়িটা হ্যাঁ ফেরত নিয়ে নিব, ঠিক আছে? সো এটাকে আমরা বলবো বন্ধক বা মর্টগেজ। সো মর্টগেজে অনেক সময় ইন্টারেস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং কোনো অ্যাগ্রিমেন্ট পেপার এখানে নাও থাকতে পারে। বাট কোল্যাটারাল হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দিবে, ঠিক আছে? আর এই মর্টগেজটা কি আপনি চেঞ্জ করতে, পেপার তো নাই, আপনি ট্রেড করতে পারবেন, এটা হচ্ছে ইন বিটুইন একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে আপনার। বাট কোল্যাটারাল কি হয়, কোল্যাটারাল যখন এই যে অনেকগুলো শেয়ারে ভাগ হয়ে যায় না, এই কোল্যাটারালটা তো একটা শেয়ার, মনে করেন অনেকগুলো চাঙ্ক অফ শেয়ার
দ্বারা সিকিউরড, মনে করেন যে ওই পার্টিকুলার যে শেয়ারগুলো আছে ওই অ্যাসেট দ্বারা সিকিউরড আছে, মনে করেন 1 লাখ শেয়ার, ঠিক আছে। বাট যেটা হয় যে আপনি এই যে শেয়ারগুলো কিনছেন এগুলো আপনি ট্রেড করতে পারবেন মার্কেটে। মনে করেন আপনার কাছ থেকে আমি কিনতেছি, টাকা বাড়তেছে, আবার আরেকজন কিনতেছে, টাকা বাড়তেছে। তার মানে কোলেটারালটাও এক ধরনের একটা বন্ধক, কিন্তু ওইটা আপনাকে একটা সার্টিফিকেশন দেয় যে আপনি চাইলে এটা ক্যাপিটাল মার্কেটে ট্রেড করতে পারবেন, যেটা মর্টগেজে হয় না। মর্টগেজটা হচ্ছে ডিরেক্টলি বন্ধক, মানে মর্টগেজটা হচ্ছে আপনি কারো কাছ থেকে নিছেন টাকা, একটা ফিক্সড ইন্টারেস্ট রেট আপনি আবার তাকে দিয়ে দিবেন। কিন্তু কোলেটারাল এমন একটা জিনিস স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে যে আপনি যে সার্টিফিকেশনটা পাবেন বা যে শেয়ারটা পাবেন ওইটা ইউ ক্যান ট্রেড, টাকার বিনিময়ে আপনি কেনাবেচা করতে পারবেন, ঠিক আছে। ক্লিয়ার জিনিসটা? না ক্লিয়ার থাকলে আবার বলবেন। গুড কোয়েশ্চেন। ক্লিয়ার তো আপনি নাকি? আর একটু স্টাডি করলে আরও জানতে পারবেন, সমস্যা নেই। ওকে, এখানে প্যাটার্ন আছে, প্যাটার্নে আমরা আর একটু ডিসকাস করবো। আচ্ছা, অবজেক্টিভস। হ্যাঁ, তো অবজেক্টিভ হচ্ছে যে টু মিনিমাইজ দ্য কস্ট অফ ক্যাপিটাল অফ দ্য ফার্ম অ্যান্ড টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ শেয়ার। কস্ট অফ ক্যাপিটালটা কি? এই যে ক্যাপিটালটার জন্য যে কস্টটা, এই যে আপনি ব্যাংক থেকে যে লোনটা নেবেন এর জন্য আপনার টাকা দিতে হবে না? তারপরে মনে করেন যে আপনি যখন আপনার ইকুইটি মালিকানা বেচবেন তখন কি আপনার একটা কোম্পানির পোর্শন আপনি দিয়ে দিচ্ছেন, সেটা আপনার জন্য একটা কস্ট না? আপনি আরও টাকা হয়তো বা পাইতে পারতেন, প্রফিট জেনারেট করতে পারতেন, কিন্তু এখন পারতেছেন না, সেটাও তো আপনার জন্য একটা কস্ট। সো দিজ আর কল্ড অ্যাজ কস্ট অফ ক্যাপিটাল। এর জন্য দেখা যায় যে ওই যে শার্ক ট্যাঙ্কে দেখবেন যে ইকুইটি বেচতে আসে সে কী করে, যে কম পার্সেন্টেজ দিয়ে বেশি ফান্ড জেনারেট করতে চায় যাতে তার কস্ট অফ ক্যাপিটালটা কম হয়। আবার মনে করেন যে আমি কোনো ব্যাংক থেকে যখন লোন নিব তখন যেখানে সবচেয়ে কম ইন্টারেস্ট আছে আমি তার কাছে যেয়ে তার কাছ থেকে লোনটা নিব। বাট কম বেশি সব ব্যাংক অলমোস্ট সেম ইন্টারেস্টই হচ্ছে অফার করে, কিন্তু ক্যাচটা হচ্ছে, তাহলে কম্পিটিশনটা কই আসলো? ক্যাচটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি বা মনে করেন যে ফ্যাসিলিটিস। এক একটা ব্যাংক এক এক ধরনের ফ্যাসিলিটি দেয় যেটা অন্যান্য ব্যাংক আবার দেয় না। সো দেখা গেল যে ইন্টারেস্ট রেট ফিক্সড, বাট বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি তারা আপ ডাউন করে, বুঝছেন? মনে করেন আপনি লোন নিলে বললো যে আপনি যান একটা এয়ার টিকিট ফ্রি দিয়ে দিলাম, ফোর্সে এরকম কিছু দিয়ে থাকে আর কি সাথে, বুঝছেন? সো এরকম বেশ কিছু ফ্যাসিলিটি থাকে, যার কারণে দেখা যায় যে ইন্টারেস্ট রেট সেম হওয়ার পরও ব্যাঙ্কগুলো মানে কম্পিটিশন করতেছে মার্কেটে, কারণ এদের প্রত্যেককে বাংলাদেশ ব্যাংক মানে আপনার ইয়াতে ফালায়, মনে করেন যে রেগুলেট করে, ডাইরেক্টলি সুপারভাইজ করে। আপনি বাংলাদেশ ব্যাংকের একটা এগেনস্টে কিচ্ছু করতে পারবেন না। আপনি ব্যাংকের ব্যবসা করবেন, আপনি বাংলাদেশ ব্যাংক আপনাকে যেই নীতিমালা দিব ওই অনুযায়ী চলতে হবে। যদি আপনি না চলান ইউ উইল গো ফর জেইল ফর শিওর, অ্যান্ড ফাইন করা হবে। আলাদা, হ্যাঁ, মানে ইন্টারেস্ট রেট কম বেশি সব জায়গায় সেম থাকে, কাছাকাছি থাকে, কিন্তু প্রসেস ফ্যাসিলিটি হ্যাঁ আলাদা থাকে। বাট আমি এখন আপনাকে স্পেসিফাই করে আসলে বলতে পারবো না যে কোনটা কী ফ্যাসিলিটি দেয়। সেক্ষেত্রে আমার সব ব্যাংকের 61টা শিডিউল ব্যাংক আছে, সবগুলো ব্যাংক থেকে ফিচার ডাউনলোড করতে হবে আমার, তারপরে আপনাকে আমি অ্যান্সারটা দিতে পারি, ঠিক আছে? সো এক একটা ব্যাংকের এক এক ধরনের ফিচার আছে। লোন, এই যে কোলেট্রাল বা বন্ধক মর্টগেজ, মনে করেন যে আপনি কি করবেন, একটা যে লোন নেবেন, লোনের জন্য আপনাকে একটা ল্যান্ড বা একটা ফ্ল্যাট বা কিছু হ্যাঁ 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 দেয়, কারণ আপনার তো একটা হ্যাঁ ভেরি গুড মানে কি বলো এটাকে, আইডেন্টিফিকেশন, একটা খুব ভালো জিনিস আইডেন্টিফিকেশন করছে। মোট কথায় ব্যাংকের নিয়তটা হচ্ছে যে আমি টাকা ছাড়তেছি ভাই, আমার টাকা রিকভার করা লাগবে, শেষ। এখন টাকা রিকভার করার জন্য আমি যেইটা নিব, ডিরেক্ট অ্যাসেট বা মানি, যেইটা আমার নেওয়া দরকার আই উইল টেক দ্যাট, ঠিক আছে? দেয় ওগুলোর মধ্যে সব, যেটা আমি আপনাকে বললাম ভিসি বলে, ভেঞ্চার ক্যাপিটাল। ভেঞ্চার ক্যাপিটাল এই কাজটা করে থাকে, মানে আপনি তো ব্যবসার জন্য লোন নেবেন, ঠিক না? ভেঞ্চার ক্যাপিটালসরা হচ্ছে ডাইরেক্ট রিস্ক নেয়, ওদের রিস্ক অনেক বেশি থাকে। না, ইন্টারেস্ট রেট, অনেকে লোন দেয়, অনেকে ডাইরেক্ট ইকুইটি কেনে। আর ইনভেস্টরদের মধ্যে আমার অনেক ধরনের ইনভেস্টর আছে, অ্যাঞ্জেল ইনভেস্টরস আছে, যারা মনে করেন আপনার কাছ থেকে কোনো লোন টোন কিচ্ছু চার্জ করবে না,
আপনাকে আপনার টাকাও দিবে, ফান্ডও দিবে, কিন্তু ও বলবে আমার বোর্ডে একটা সিট দরকার। আপনার যে বোর্ড অফ ডিরেক্টরস আছে না, ওখানে সে ডাইরেক্ট সিট চাবে। এখন তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে কেন সিট চায়? কারণ যাতে আপনি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারেন কোম্পানিতে। যার যত বেশি শেয়ার সে তত বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? অর্থাৎ আপনার মনে করেন দুইটা কোম্পানি মার্জ হয়েছে, একটা কোম্পানির 51% নতুনটায়, আর একটা হচ্ছে 49%। সেই কোম্পানি একে আমরা বলবো মেজর শেয়ার হোল্ডার্স। মেজর শেয়ার হোল্ডার্সের ডিসিশন আলটিমেট ডিসিশন, ঠিক আছে? সো 49% যেই কোম্পানি হোল্ড করা আছে তাকে আমরা বলতে পারি সাবসিডিয়ারি হোল্ডার্স, বা মনে করেন যে মাইনর হোল্ডার্স আর কি, মানে মেজর না। সো যার শেয়ার যত বেশি থাকবে সে তত বেশি ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারে কোম্পানিতে। সো অ্যাঞ্জেল ইনভেস্টাররা কি আপনার কাছে লোন চাবে না, কিচ্ছু চাবে না, শেয়ার কিনে বসে থাকবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলবে যে আমার বোর্ডে সিট দরকার, বোর্ডে সিট দাও, ঠিক আছে? যেমন আমি একটা বই পড়ছিলাম 0 to 1 পিটার থিয়েলের। পিটার থিয়েল ওয়াজ দ্য অ্যাঞ্জেল ইনভেস্টর অফ ফেসবুক। সে প্রথম ফেসবুককে ইনভেস্ট করছিল, ঠিক আছে? এখন সে ইভেন পেপ্যাল ক্রিয়েট করছিল এলন মাস্কের সাথে, হ্যাঁ। তো এই বইটা পড়েন আপনারা পারলে, 0 to 1, খুব অ্যামেজিং একটা বই। কি আজকেও তো আগাইতে পারলাম না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, অবজেক্টিভ এটা শেষ করি। আমি যে কবে শেষ করব, আচ্ছা আপনারা কি জিনিসটা মানে ব্যাপারটা কি যে আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি একেবারে স্লাইডের মধ্যে থাকি না, আমি একটু ডালপালা গুছায় বের হয়ে যাই। বাট যাই বলতেছি আপনাদের এটা আলটিমেটলি জানতেছেন, ওইটাই ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা এখানে আমরা যে অবজেক্টিভসটা পড়ছিলাম সেটা হচ্ছে যে প্রথমে তাহলে কি করব, মিনিমাইজ কস্ট অফ ক্যাপিটাল করব, মানে কস্ট অফ ক্যাপিটালটা কমানোর চেষ্টা করব, আর ম্যাক্সিমাইজ করব শেয়ার ভ্যালুটাকে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, টু ম্যাক্সিমাইজ দ্য প্রাইস অফ দ্য অর্ডিনারি শেয়ার ইন দ্য মার্কেট, ঠিক আছে? অর্ডিনারি শেয়ারটা হচ্ছে কি, যে কোম্পানির কমন স্টকগুলো, এই অর্ডিনারি শেয়ারের অনেকগুলো নাম আছে। একটাকে আমরা বলি হচ্ছে কমন স্টক, তারপরে বলি হচ্ছে ভোটিং শেয়ারস, আর একটা বলি হচ্ছে ইকুইটি শেয়ারস, ঠিক আছে? সো এই চারটা মিলায় একই জিনিসেরই বিভিন্ন নাম থাকে। অর্ডিনারি শেয়ার, কমন স্টক, ভোটিং শেয়ারস, ইকুইটি শেয়ার। সো অর্ডিনারি শেয়ারে যেটা কি, যে আপনি একবারে কোম্পানির ডাইরেক্ট মালিক, আপনার ভোটিং রাইটস আছে। আপনি অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে যাবেন, একটা এজিএম হয় কোম্পানির প্রত্যেক বছর, বুঝছেন? আপনি শেয়ার মার্কেটে শেয়ার কিনলে আপনাকে ওরা ইনভাইট করবে যে আসেন আমাদের এজিএমে বসেন। এজিএমে আপনি যে বললেন আমার এই কোম্পানির এটা ভালো লাগতেছে না, প্রজেক্ট চেঞ্জ করা, ওরা আপনার কথা আমলে নেবে, ঠিক আছে? বাট আপনার শেয়ার যদি অনেক কম থাকে তাহলে নাও নিতে পারে, বাট কিছুটা হলেও নিবে, কারণ আপনি একটা কোম্পানির মালিক, পোর্শন, ঠিক আছে? আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে কোম্পানি আর কোম্পানির মালিক কিন্তু আলাদা, জানেন? এটা জানেন? যে কোম্পানি তৈরি করে সে কিন্তু ওই কোম্পানির আর মালিক বলে না ডাইরেক্ট, কারণ ফাউন্ডার বলে, বাট একবারে ওনার্স বলে না। কেন জানেন? হ্যাঁ, এই যে সিইও, এমডি, চেয়ারম্যান এগুলো বলে, বাট কেন বলে না জানেন? কোম্পানি হচ্ছে নিজে একটা সত্তা, আলাদা সত্তা, নিজে একটা মানুষ, সেপারেট এন্টিটি। এর জন্য স্টিভ জবস আর স্টিভ ওজনিওয়াকের নাম শুনছেন? হ্যাঁ, ওজনিওয়াকের নাম শুনবেন না, কারণ হি ওয়াজ দ্য মেইন ইঞ্জিনিয়ার বিহাইন্ড অ্যাপল, ঠিক আছে? আর স্টিভ জবস হচ্ছে হি ওয়াজ আ পিওর মার্কেটের গাই, মার্কেট করছে পুরো জিনিসটাকে, এর জন্য আপনি স্টিভ জবসকে চিনেন। তো যাই হোক, এক সময় স্টিভ জবসকে বের করে দিয়েছিল ওর কোম্পানি থেকে, এটা জানেন? আচ্ছা, ও 10 বছর বাইরে ছিল। ফর 10 years হি ওয়াজ বিং, মানে কি বলে, এক্সপেলড, হ্যাঁ, মানে বের করে দেওয়া আর কি, ঠিক আছে? সো তাকে এই বোর্ডটা থেকে বিদায় দেওয়া হয়েছিল। এটা কেন পারছে? কারণ আদার যে ডিরেক্টরসরা আছে তারা ভোট দিছিল যে আমরা স্টিভ জবসকে চাই না, ঠিক আছে? সো এই ভোটিং শেয়ারসটার জন্য আপনার অর্ডিনারি শেয়ার থাকা লাগবে। আপনি যে কাউকে বাদ দিবেন এটার জন্য এটা লাগবে। আপনি যে কোম্পানিতে নতুন একটা কিছু আনবেন, ইন্ট্রোডিউস করবেন, ওটার জন্য ইউ নিড দিস শেয়ারস। যত বেশি শেয়ারস আপনি তত বেশি পাওয়ারফুল, ঠিক আছে? সো দ্য ভ্যালু অফ দ্য ফার্ম টু দ্য শেয়ার হোল্ডার ইজ ম্যাক্সিমাম when the market price of the ordinary share is maximum. যখন বেশি দেখি দিব
অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আমি। ঠিক আছে, থ্যাংক ইউ অল।